গল্প মেঘাচ্ছন্ন আকাশ। আকাশটা মেঘাচ্ছন্ন, বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। ছুটির পর স্কুল ব্যাগটা মাথায় নিয়ে বাড়ির দিকে ছুটছিলাম আমি। আচমকা এক টানে আমার হাত থেকে কেউ স্কুল ব্যাগটা কেড়ে নিলেন। আমি মুখ তুলে সামনে তাকাতেই দেখতে পেলাম মেঘ ভাইয়া দাঁড়িয়ে আছেন। চোখ দুটোর আগে রক্তবর্ণ ধারণ করে। আমি কিছু ভেবে ওঠার আগেই আমার গালে পড়ল এক চড়। আমি গালে হাত রেখে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইলাম তার দিকে। কোনো কথা বললাম না। আমাকে এক ধাক্কায় নিচে ফেলে দিলেন উনি। আমার গালটা শক্ত করে চেপে ধরে বললেন, আমার ফোনটা তুই ভেঙেছিস? আমি নিশ্চুপ। আমার কোনো উত্তর না পেয়ে আমার হাতটা টেনে ধরলেন। টানতে টানতে আমাকে বাড়িতে নিয়ে এলেন। ফ্লোরে ছুঁড়ে ফেলে কোমর থেকে বেল্ট খুলে মারবার জন্য উঁচু করলে আমি ফুঁফিয়ে কেঁদে উঠলাম। আমার মুখের উপর এক গ্লাস পানি ছুঁড়ে মেরে বললেন আমাকে, আমার কোনো জিনিসপত্রতে তুই আর হাত দিবি না। কথাটা বলে রুম থেকে চলে যাওয়ার জন্য পা বাড়ালেন উনি। আমি পিছনের থেকে উনার হাতটা টেনে ধরে বললাম, মেঘ ভাইয়া। মলিকে? যে আপনাকে ফোন দেয়? উনি ঘুরে তাকিয়ে আমার গালটা চেপে ধরে বললেন, কোনো অধিকার আছে তোর আমার পার্সোনাল ব্যাপারে কথা বলার? আমি মাথাটা ঝাঁকিয়ে না সম্মতি জানালে ধরফরিয়ে রুম থেকে বেরিয়ে গেলেন উনি। ওদিকে চিৎকার চেঁচামেচির আওয়াজ হচ্ছে। অনেকটা দেরি হয়ে গেছে ভাবতেই বুকের ভেতরটা ধুপ করে উঠল আমার। স্কুল ড্রেসটা চেঞ্জ করে ছুটে রান্নাঘরে এলাম আমি। দেখলাম কাকিমা আবোল তাবলো বকছেন আর শব্দ করে থালা বাসন আছড়ে ফেলে মারছেন। আমি কাঁপা কাঁপা গলার কণ্ঠস্বরে আস্তে করে বললাম তাকে, কাকিমা, আমি এসেছি করে দিই। কাকিমা আমার হাতটা মুচড়ে ধরলেন। আমাকে উল্টো ঘুরিয়ে পিঠে ধাক্কা দিয়ে বললেন, নবাবের বেটি হয়েছ না? বাবা মা মারা গেছে, এত এত সম্পত্তির মালিক তুমি। গোটা রাজ্যের কাজ করে আসলে। লেখাপড়াও করবে। ঘরের কাজ করার সময় কি আছে তোমার? কথাগুলো গম্ভীর গলায় বলে আমাকে ছেড়ে দিলেন। আমি নিশ্চুপ হয়ে রইলাম। কোনো কথা বললাম না। আমার টলমল দুঃখ চোখের পাতা বন্ধ করে একটা দীর্ঘ শ্বাস ফেলে চোখ খুললাম। সামনে তাকিয়ে বাইরের দিকে চোখ যেতে দেখতে পেলাম মেঘ ভাইয়া দাঁড়িয়ে আছে। ভেবেছিলাম উনি কিছু বলবেন, কিন্তু উনাকে দেখে মনে হলো কিছু দেখেও দেখতে পেলেন না উনি। আমাকে রান্নাঘরের সব কাজ বুঝিয়ে দিয়ে চলে গেলেন কাকিমা। আমার পরিচয়টা দিয়ে নিই। আমি মায়া। যৌথ পরিবারে বড় হয়ে ওঠা আমার। বাবা মায়ের একমাত্র সন্তান ছিলাম আমি। ছোটবেলা থেকে অনেক আদর পেয়েছি। যখন যা চেয়েছি তখন তাই পেয়েছি। সবকিছু হাতের মুঠোয় ছিল আমার। আজ থেকে 1 মাস আগে বাবা মা এক সড়ক দুর্ঘটনায় মারা গেলেন। তারপর থেকে শুরু হলো কাকিমার স্বভাবের এমন বদল। মেঘ ভাইয়া মানুষটা খারাপ না, বড্ড ভালোবাসে আমায়। বাবার ইচ্ছে ছিল তার বন্ধুর ছেলের সাথে বিয়ে দিবে আমার। আমি যেদিন কথাটা জানতে পারলাম সেদিনই বাবা মা চলে গেলেন না ফেরার দেশে। সেদিন আমি নিজেকে নিজে কথা দিয়েছিলাম বাবার ইচ্ছাটা পূরণ হবে। এটা শুনে মেঘ ভাইয়া অনেক বকেছিলেন আমায়। ভেবেছিলেন হয়তো মজা করছি আমি। কিন্তু যেদিন তার কোনো বাধা না মেনে আবিরের সাথে দেখা করতে গেলাম, আবিরের পাঠানো শাড়িটা পরে, চোখে কাজল দিয়ে ভারী সাজে গিয়ে দেখা করলাম। সেদিন থেকে উনি আমায় যখন যেভাবে পারে অপমান করে। উনার কাছে আমি এখন ছলনাময়ী, এমনকি দুশ্চরিত্রা। অথচ একটা সময় আমাদের সম্পর্কটা ছিল খুনসুটিময়। কখন যে রাগ, ঝগড়ার মাঝে ভালোবাসাটা চলে এলো বুঝতেই পারলাম না।
আমাকে শাপলা ফুল দিয়ে প্রপোজ করেছিলেন উনি। প্রচন্ড রেগেছিলাম আমি উনার উপর। মাথার সব চুল ছিঁড়তে মন চাইছিল উনার। প্রথমবার অফিসে জয়েন করে সবার জন্য কিছু না কিছু এনেছিলেন, শুধু আমি ছাড়া। আমি রাগে টকবক ছিলাম। সারাদিন কথা বলিনি উনার সাথে। মাঝরাতে ভয়ঙ্কর শব্দ পেয়ে লাফিয়ে ঘুম থেকে উঠে বসলেই দেখতে পেলাম বাড়ির সকলে মিলে একসাথে দাঁড়িয়ে আছে আমার সামনে। জন্মদিনের উইশ করেছিল সবাই আমায়। উনি দূরে দাঁড়িয়ে ছিলেন। সেটা দেখে আমার আরো ভীষণ রাগ হচ্ছিল। পরের দিন যখন স্কুল থেকে বাড়িতে ফিরছিলাম আচমকা কোথা থেকে এসে আমাকে টেনে ওনার গাড়িতে উঠালেন। আমাকে নিয়ে আসলেন বাইপাস রোডের একটা প্রাকৃতিক মনোমুগ্ধকর পরিবেশে। গাড়ির উপরে উঠিয়ে আমায় কাঁধে মাথা রেখে বসেছিলেন উনি। আমার রাগ এখনো ভেঙেছে কিনা জানতে চাচ্ছিলেন। দূর থেকে দেখা যাচ্ছিল একটা মস্ত বড় পুকুর। ওনাকে হাত উঁচিয়ে দেখিয়ে আহ্লাদি স্বরে বলেছিলাম, শাপলা ফুল লাগবে আমার, এনে দিন তাহলে রাগ ভাঙবে। কাঁধ থেকে মাথা উঠিয়ে আমার মুখের দিকে তাকিয়েছিলেন উনি। কিছুক্ষণ চুপ থেকে ছুটে গিয়ে পুকুরে দিলেন এক ঝাঁপ। আমি হা হয়ে তাকিয়েছিলাম। শাপলা হাতে পুকুর থেকে উঠে কাদা মাখা পায়ের গোড়ালি ধুচ্ছিলেন উনি। আমি এগিয়ে গিয়ে পেছনে থেকে খুশিতে জড়িয়ে ধরে বললাম উনাকে, সত্যি কি আপনি এটা করলেন? উনি আমাকে টেনে নিজের সামনে এনে ভ্রু কুঁচকে ঠোঁট উল্টিয়ে কোমরে ডান হাত রেখে আমার দিকে তাকিয়ে রইলেন। আমাকে অবাক করে দিয়ে হাঁটু গেড়ে বসে পড়লেন। মুঠোবন্দি শাপলা ফুল আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, তুই কি আমায় ভালোবাসবি? আমি কিছু না বলে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম ওনার দিকে। উনি শার্টের পকেট থেকে একটা কাগজে মোড়ানো আংটি বের করলেন। আমি উনার হাত থেকে ফুল নিতেই উনি মুচকি হেসে আমার হাতটা টেনে ধরলেন। আমার কপালে উনার কপাল ঠেকিয়ে আদুরে গলায় বললেন, বড্ড ভালোবাসি রে তোকে। তুই কি আমার বউ হবি? আমাকে ভালোবাসবি? আমার জন্য নীলপরি সাজবি? আরে উত্তর দে না। কতক্ষণ ভেজা শরীরে দাঁড়িয়ে আছি, সর্দি জ্বর হবে তো আমার। আমি মাথাটা হালকা উপর নিচে ঝাঁকিয়ে সম্মতি জানালাম। আর আমার হাতে আংটিটা পরিয়ে দিলেন উনি। হাতের সেই আংটিটার দিকে তাকিয়ে আছি আমি। আচমকা উনি আমার সামনে এসে দাঁড়ালেন। আমাকে কিছু না বলে হাতটা টেনে ধরলেন। আমার হাত থেকে আংটিটা টেনে খোলার চেষ্টা করলেন উনি। আমি কিছুতেই উনার থেকে হাত ছাড়াতে পারছি না। উনি জোর করে আমার হাত থেকে আংটিটা খুলে ফেললেন। লাল হয়ে যাওয়া চোখ দুটো দিয়ে আমার দিকে তাকিয়ে রইলেন। আংটিটা উঁচু করে আমার সামনে ধরে বললেন, এটা তোর হাতে রাখার কোনো যোগ্যতা নেই। তোর মতো ছলনাময়ী, দুশ্চরিত্রা মেয়ের হাতে আমার ভালোবাসার চিহ্ন থাকতে পারে না। আংটিটা আমার পায়ের কাছে ছুঁড়ে মেরে রান্নাঘরের দরজাটা আওয়াজ করে আছড়ে ফেলে চলে গেলেন উনি। মেঘ ভাইয়ের ছোট বোন ঝিমির জন্মদিন আজ। ঝিমি আমারই ক্লাসমেট। সন্ধ্যার পর একটা ছোট করে পার্টির আয়োজন করা হয়েছে বাড়িতে। মনটা ভারী হয়ে আছে আমার। ইচ্ছে করছে না পার্টিতে যেতে। ওদিকে সব ফ্রেন্ডরা চলে এসেছে। ঝিমির জোড়াজুড়িতে রাজি হয়ে গেলাম আমি। আলমারি থেকে অনেক খুঁজে একটা নীল রঙের শাড়ি বের করলাম। ঝিমি বলে গেল সকলে শাড়ি পরেছে, আমাকে পরতে হবে। তাড়াহুড়ো করে রেডি হতে গিয়ে দরজাটা লাগাতেই ভুলে গেছি আমি। পেটিকোট পরে ব্লাউজের হুক লাগাচ্ছিলাম। এমন সময় দরজা খুলে হুট করে রুমের ভেতর ঢুকে পড়লেন মেঘ ভাইয়া। ওনার পায়ের শব্দ পেয়ে কেঁপে উঠলাম আমি। দরজা খোলার আওয়াজ কানে আসতেই রুমের আলোটা নিভিয়ে দিলাম। ধীরে ধীরে উনি রুমের মধ্যে অগ্রসর হচ্ছেন আর আমার বুকের ভেতরটা ধূপ ধূপ করছে। অন্ধকারে শাড়িটা কোনো রকমে সারা শরীরে পেঁচিয়ে রুমের আলোটা জ্বালিয়ে দিলাম। আমার দিকে চোখ পড়তেই থমকে গেলেন উনি।
আমার পা থেকে মাথা পর্যন্ত একবার ভালো করে দেখে নিলেন। ধীরে ধীরে আমার দিকে আগাতে লাগলেন। উনি যখন আমার খুব কাছে চলে আসলেন, আমি পিছনে সরতে গিয়ে শাড়ির আঁচলে বেঁধে পড়ে যেতে লাগলাম। উনি আমার কোমরে হাত পেঁচিয়ে কাছে টেনে নিলেন। আমি উনার মুখের দিকে তাকিয়ে রইলাম। দেখলাম উনার গাল বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। খুব ইচ্ছা করছিল উনার অশ্রুভেজা আখিদ্বয় নিজ হাতে মুছিয়ে দিতে। ঠিক তখনই মোবাইল ফোনের রিংটোনটা বেজে উঠল। কেঁপে উঠলাম আমি। বিছানার বালিশের উপরে ফোনটা বেজে চলেছে। স্ক্রিনে তাকিয়ে দেখতে পেলাম ইংরেজিতে বড় অক্ষরে আবির নামটি ভেসে উঠেছে। মুহূর্তে ধ্যান ফিরল আমার। উনার বুকে হাত বাঁধিয়ে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা চালালাম। উনি আরো শক্ত করে টেনে ধরলেন আমায়। নিজের বুকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিয়ে আচারে ইঙ্গিতে বোঝালেন দূরে না যেতে। আমি নিজেকে সামলে নিয়ে উনাকে ধাক্কা দিয়ে কিছুটা দূরে সরিয়ে দিলাম। এগিয়ে গিয়ে আবিরের কলটা রিসিভ করলাম। আবিরকে বললাম, আমি এখন বিজি আছি। সামনে এসএসসি পরীক্ষা, পড়ার অনেক চাপ, পড়ে ফোন দিন। কথা শেষ হতেই ঘুরে তাকালে মুখের সামনে উনাকে দেখতে পেলাম। চোখ দুটোর আগে রক্তবর্ণ ধারণ করে আছেন উনি। কিছু না বলেই আমার হাত থেকে ফোনটা কেড়ে নিলেন। আছড়ে ফোনটা দূরে ছুঁড়ে মারলেন। 2-3 ড্রপ খেয়ে ফোনটা দরজার কাছে গিয়ে 3 খণ্ডে বিভক্ত হয়ে পড়ে রইল। আমার হাতটা মুচড়ে ধরে উল্টো ঘুরিয়ে বললেন উনি, তোর মতন মেয়েকে দেখলেই আমার ঘৃণা হয়। কেন ভালোবাসলাম তোকে আমি? আমাকে টেনে নিজের সামনে আনলেন। নিজের বুকে হাত রেখে আমাকে নাড়িয়ে বললেন, এই বুকে যেই আগুন জ্বালিয়েছিস তা কোনোদিনও নিভাবে না। ভালোবাসার অভিনয় করেছিস আমার সাথে তুই। আমার ভেতরের কষ্টটা কি তোর ওই চোখে পড়ে না? খুব কষ্ট হয় আমার, তুই কি বুঝিস না? আমার গালে হাত রেখে হালকা মাথা ঝাঁকিয়ে বললেন, দেখ মায়া, আমি তোকে কখনো বকবো না, কখনো কষ্ট দেব না। ভালোবাসি না আমি তোকে? সব ভুলে যাব আমি। আবির নামের ওই ছেলেটাকে তুইও ভুলে যা। আমি তোকে বিয়ে করব। আগের মতো এভাবে ভালোবাসবো। তোকে অনেক ভালো রাখবো আমি, দেখিস। উনার কথা শেষ হবার আগেই আমি উনার শার্টের কলারে হাতের আঙুল পেঁচিয়ে টেনে ধরলাম। উনার মুখের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা ঠোঁটে আস্তে করে বললাম, ভুলে যান না আমাকে। আমিও তো চেষ্টা করছি আপনাকে ভুলবার। এমনটা নয় যে আমার কষ্ট হচ্ছে না। খুব কষ্ট হচ্ছে আমার, কিন্তু আমি পারছি না। বিশ্বাস করুন, আবিরকে আমার বিয়ে করতেই হবে। ও আমার ভবিষ্যৎ। যেভাবেই হোক আমাকে আপনি ভুলে যান। কথাটা বলে উনাকে ছেড়ে দিয়ে দূরে এসে দাঁড়ালাম আমি। পেছনে থেকে কিছু ভাঙার আওয়াজ কানে এলো আমার। আমি পেছনে ঘুরে তাকালাম না। কিছুক্ষণ পর আমার হাতে টান পড়তেই পেছনে ঘুরে দেখতে পেলাম রুমের কিছু জিনিসপত্র ভেঙে পড়ে আছে। কাকিমা আমার সামনে দাঁড়িয়ে চোখ দুটোর আগে গজগজ করছে। আমি কিছু বুঝে ওঠার আগে আমার গালে পড়ল এক চড়। গালে হাত দিয়ে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইলাম আমি কাকিমার দিকে। কাকিমা আমার মাথা চাপড়ে বললেন, নবাবের বেটি হয়েছ না? রুমের জিনিসপত্র ভেঙে ছুঁড়ে রেখেছ। বাড়ি ভর্তি মানুষজন, তাদের দেখাতে হবে না রেগে গেলে তুমি কি করো? তো কার উপর রাগ দেখিয়ে এইসব ভেঙেছ তুমি? আমার উপর? সবাইকে দেখাতে চাও তোমার কাকিমা তোমায় কি অত্যাচারটাই না করে? তোমাকে দিয়ে বাড়ির সব কাজ করাই। তোমার বুদ্ধি দেখে আমি অবাক হচ্ছি। ইচ্ছা তো করছে মেরে মেরে গায়ের ছাল চামড়া সব উপরে ফেলি। তখন তো আবার বলতে পারো তোমার বাড়ি, তোমার সব। মাত্র 5 মিনিট সময় দিলাম তোমায়।
এর মধ্যে পুরো ঘর পরিষ্কার করে হাসি মুখে পার্টিতে এসে অ্যাটেন্ড করো। পার্টির মধ্যে খাবারে হাত দেবে না, এটাই তোমার শাস্তি। একটু থেমে বললেন, কি হলো, এখনো দাঁড়িয়ে আছো কেন তুমি? এভাবে দাঁড়িয়ে না থেকে যা বললাম তাই করো। পার্টির শেষে এত এত কাজ কে করবে শুনি? তোমার মায়ের মতন টাকা দিয়ে বাড়িতে কাজের লোক পোষার মতন মেয়ে না আমি। টাকা বাঁচাতে ভালোবাসি আমি। এতে তোমারই লাভ। তোমার বাবার সব সম্পত্তি তো এখন তোমারই। ভাবছি পরীক্ষাটা শেষ হলে মেঘের সাথেই তোমার বিয়ে দেব। না হলে সব সম্পত্তি কার না কার হাতে যাবে বলা তো যায় না, সে কেমন হবে? কাকিমা থামলে বললাম, আমি আমার বাবা আবিরের সাথে বিয়ে ঠিক করে রেখে গেছিলেন আমার। কাকিমা ভ্রু কুঁচকে তাকালেন আমার দিকে। অধীর আগ্রহ নিয়ে বললেন, তো কি হয়েছে? আবিরের বাবারও তো অনেক সম্পত্তি, তাই না? ভাবছি ওর সাথে আমার ঝিমির বিয়ে দেব। মেয়েটা আমার রাজরানী হয়ে থাকবে সারাটা জীবন। আচ্ছা একটা কথা বলো, আমার ছেলেটা কি কোনো অংশে কম? ওকে বিয়ে করলে তোমার বাড়ি, তোমার ঘর, সব তোমার থাকবে। কোথাও যেতে হবে না এসব ছেড়ে তোমাকে। আমি গম্ভীর গলায় বললাম, বিয়ে করলে আমি আবিরকেই করব। আমার বাবা যখন চেয়েছে তখন আবিরকেই আমার বিয়ে করতে হবে কাকিমা। আমার এই সম্পত্তি, ঘর, বাড়ি কিচ্ছুর প্রয়োজন নেই। কিন্তু যেখানে আমার বাবা কথা দিয়েছিলেন আবিরের বাবাকে, সেখানে আমি তার কথা রাখব। জীবনে যখনই আমার বাবা কাউকে কথা দিতেন সেই কথা অবশ্যই রাখতেন। তার শেষ প্রতিশ্রুতিটুকু আমি কিছুতেই মিথ্যা হতে দিতে পারি না। কথা শেষ করে তাকিয়ে দেখলাম কাকিমা দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে। পারলে আমাকে মারবে এমনভাবে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি আর কোনো কথা না বাড়িয়ে রুম পরিষ্কার করতে লাগলাম। কাকিমা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে রুম থেকে ধরফরিয়ে বেরিয়ে গেলেন। পুরো পার্টিতে একটিবারের জন্য মেঘ ভাইয়াকে দেখতে পেলাম না আমি। আমার চোখ বারবার তাকে খুঁজছিল। যতবারই তার রুমের দিকে অগ্রসর হয়েছি আমি, কাকিমা কোনো না কোনো কাজে আমাকে ঠেলে দিয়েছেন। পার্টির শেষে সকলে যার যার নিজের রুমে। ঘড়ির কাঁটায় এখন রাত 2টা ছুঁই ছুঁই। গভীর রাতে ঘুমে আচ্ছন্ন সকলে। তাই এটাই মোক্ষম সময়। হাতে সব কাজ সেরে নিলাম। এবার চুপি চুপি একটিবার অন্তত উনাকে দেখে আসতে পারবো। শাড়ির আঁচল কোমরে গুজে পা টিপে ধীরে ধীরে উনার রুমের দিকে অগ্রসর হলাম। দরজার কাছে এসে হাত রাখতে যাব তখনই আমার পেটে কারো হাতের শীতল পরশ অনুভব করলাম। এই উষ্ণ ছোঁয়ার শিহরণ জাগানো উত্তাপ কার সেটা আর বুঝতে বাকি রইল না আমার। আমি কেঁপে উঠলাম। একটানে আমাকে ঘুরিয়ে নিজের বাহুডোরে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিলেন উনি। উনার পুরোটা শরীর ভিজে চুপচুপ করছে। আমার পরনের পাতলা শাড়িটা লেপ্টে আছে উনার ভেজা শার্টে। আমি উনার থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলাম কিন্তু পারলাম না। উনি আমার মাথাটা নিজের বুকে ঠেসে ধরে রাখলেন। আমি উনার শার্টের বোতামটায় একটা কামড় বসিয়ে দিতেই কেঁপে উঠে আমাকে কিছু মুহূর্তের জন্য ছেড়ে দিলেন উনি। আমি মুখটা মলিন করে কম্পিত ঠোঁটে উনার শার্টের কলারটা টেনে ধরে আস্তে করে বললাম, এত রাতে ভিজলেন কিভাবে? উনি আমার কোমরটা চেপে ধরলেন। কপালে কপাল ঠেকিয়ে নাক ফুলিয়ে বললেন, সাধে ছিলাম। বর্ষায় নিজেকে ভিজিয়ে নিয়েছি। খেয়াল করলাম উনার সমস্ত শরীরের গরম উত্তাপ আমার শরীরে এসে পড়ছে। বিস্ময় নিয়ে উনার কপাল থেকে নিজের কপালটা সরিয়ে নিলাম আমি। কিছুক্ষণ উনার মুখপানে তাকিয়ে থেকে দেখলাম উনি দুলছেন। থর থর করে কাঁপছেন আর দাঁতে দাঁত লাগিয়ে আমাকে আরো শক্ত করে টেনে নিচ্ছেন নিজের বাহুডোরে। আমি উনার গালে হাত রেখে মুখের সামনে মুখটা এনে বললাম, কি হয়েছে আপনার? এমন কেন করছেন?
উনি ঘুমে টলমল চোখ টেনে তাকিয়ে রইলেন আমার দিকে। আমি বুঝতে পারলাম ওনার শরীরটা জ্বরে পড়ে যাচ্ছে। ওনার উত্তরের আশায় না থেকে ওনাকে ধরে রুমে নিয়ে আসলাম আমি। ভালো করে তোয়ালে দিয়ে মুছিয়ে দিলাম ওনার মাথার চুলগুলো। বিছানার উপরে বসিয়ে রেখে আলমারি থেকে কাপড় এনে ওনার হাতে ধরিয়ে দিয়ে বললাম, চেঞ্জ করে নিন। এভাবে ভেজা শরীরে থাকলে আরো অসুস্থ হয়ে পড়বেন। উনি ভেজা শরীরেই বিছানায় জুতাসহ পা উঠিয়ে দিয়ে ধক করে শুয়ে পড়লেন। আমি উনাকে ডাকতে লাগলাম কিন্তু কোনো কথা বললেন না উনি। আমি জোর করে বিছানা থেকে টেনে উঠিয়ে উনাকে ওয়াশরুমের কাছে নিয়ে আসলাম। উনার হাতে কাপড় ধরিয়ে দিয়ে ঠেলে ওয়াশরুমে ঢুকিয়ে দিলাম। দরজাটা বাইরে থেকে লাগিয়ে দিয়ে বললাম, ভেজা কাপড় চেঞ্জ করে নিন, নইলে দরজা খুলবো না। প্রায় 10 মিনিট পর ওয়াশরুমের দরজা ভেতর থেকে নক করলেন উনি। আমি দরজা খুলতে উনি ঢলে পড়তে লাগলেন। আমি ধরে নিলাম। ওনাকে এনে জুতা খুলে শুইয়ে দিলাম বিছানায়। থার্মোমিটারে জ্বর মেপে দেখলাম 103 ডিগ্রি। ওয়াশরুম থেকে পানি এনে পলিথিনের উপরে শুইয়ে দিয়ে মাথায় পানি ঢাললাম কিছুক্ষণ। উনি ঘুমিয়ে পড়লে সকালের দিকে চুপি চুপি রুম থেকে বেরিয়ে গেলাম আমি। সকাল 8টা। যেখানেই বসছি ঘুম আসছে। খাবার টেবিলে বসেও ঘুমিয়ে পড়েছিলাম। ঝিমি এসে ডেকে তুলল আমায়। কোনোরকম ড্রেসটা চেঞ্জ করে স্কুলের উদ্দেশ্যে রওনা হলাম ঝিমির সাথে আমি। সারাটা রাস্তায় ঝিমির বকবকানি শুনতে হয়েছে আমার। কালকের পার্টিতে কে কি গিফট করলো সেই সব বলছে ঝিমি। স্কুল গেটের সামনে আসতেই একদম থমকে রইলাম। কিছুটা দূরেই গাড়িতে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে আবির। আবিরকে দেখে ঝিমি কথা বলতে বলতে থেমে গেল। মুখ টিপে হেসে উঠে চলে গেল সে। আর আবির আমার দিকেই আসছে। আমি ভাবতে লাগলাম আগে কখনো তো আবির এভাবে না বলে আমার সাথে দেখা করতে আসেনি, তাহলে আজ কেন? আমার ভাবনার ছেদ ঘটিয়ে আবির আমার সামনে এসে দাঁড়ালেন। হুট করে আমার কাঁধে হাত রেখে ঝাঁকিয়ে বললেন আমায়, কাল থেকে কতবার তোমাকে ফোন দিয়ে চলেছি জানো? আমার বুঝি চিন্তা হয় না? সেই যে কলটা কেটে দিলে তারপর থেকে তোমার ফোনটা বন্ধ পাচ্ছি। কি হয়েছে তোমার? মন খারাপ? ফোনটা অফ করে কেন রেখেছো? কষ্ট হয় না আমার? আবিরের এতগুলো প্রশ্নের উত্তর একসাথে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি নিজের কাঁধ থেকে আবিরের হাত নামিয়ে দিলাম। মাথাটা নিচু করে আস্তে করে বললাম, ফোনটা ভেঙে ফেলেছি। কথাটা শুনে আবির আমার থুতনি ধরে মুখটা উঁচু করলেন। আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বললেন, কেন? কারো উপর রেগেছিলে নাকি? আমি হালকা মাথা ঝাঁকিয়ে অর্থ না বুঝিয়ে আবার মাথাটা কাত করে হ্যাঁ সম্মতি জানালাম। আবির মুচকি হেসে আমার হাতটা ধরে বসলেন। আমাকে টানতে লাগলেন। আমি আবিরকে থামিয়ে দিয়ে বললাম, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? আবির আমার গাল টেনে বললেন, ফোন কিনতে। 4 মাস পর আমাদের বিয়ে। এতগুলো দিন তোমার সাথে কথা না বলে কিভাবে থাকবো আমি? তুমি জানো কাল সারাটা রাত জেগেছিলাম আমি। ভেবেছিলাম কিছু হয়তো হয়েছে তোমার, নয়তো তুমি আমার ফোন কেন তুলবে না? আমি আবিরের থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে বললাম, যখন বিয়ে হবে তখন দিন। বিয়ের আগে এভাবে আমি আপনার থেকে কিছু নিতে পারবো না। উফ, তাহলে কথা কিভাবে বলবো? আমি একটা কিনে নিব। এখন আপনি যান। আবির কিছু একটা ভেবে বললেন, চলে যাব? সত্যি চলে যাব? সারা রাত জেগে থেকে এখন তোমার সাথে দেখা হলো। তোমার কি মনে হয় না এখন আমাদের একটু সময় কাটানো উচিত? কিছুদিন পরই তো বিয়ে। তখন না হয় সময় কাটাবেন।
এখন যান। ওনাকে কথাটা বলতেই ঘন্টা বেজে উঠল। আমি উল্টো ঘুরে ছুটতে লাগলাম। স্কুল গেটের মধ্যে ঢুকে একটা দীর্ঘ শ্বাস ফেলে ক্লাসরুমে গেলাম। আর আবির গাড়িতে উঠে চলে গেলেন। ওদিকে মেঘ ভাইয়া ঘুম ভাঙলে উঠে বসে কাল রাতের কথা ভাবছেন। আমাকে মনে পড়তেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল ওনার। কাকিমা ঘর ঝাড়ু দিতে এসে ওনার সামনে বলে উঠলেন, আচ্ছা মেঘ, মায়াকে তোর কেমন লাগে? ভাবছি ওকে তোর সাথে বিয়ে দেব। কথাটা শুনেই চমকে উঠলেন উনি। বিছানা থেকে নেমে কাকিমার সামনে এসে দাঁড়িয়ে বললেন, এসব কি বলছো মা? ঠিকই বলেছি। মায়ের সাথে আমার গতকাল রাতে কথা হয়েছে। মেঘ ভাইয়া খুব আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলেন, মায়া কি বলেছে? আর আবির? সেটা নিয়ে তোর ভাবতে হবে না। আবিরের জন্য আমাদের ঝিমি আছে তো। রাজরানী হয়ে থাকবে আবিরকে বিয়ে করলে ঝিমি। কথাটা শুনে উনি অনেক খুশি হয়ে গেলেন। মেঘের মনটা আজ ভীষণ ভালো। কি করবে তা নিজেও জানে না। এদিকে খুব বৃষ্টি বর্ষণ হচ্ছে। আকাশের দম কালো মেঘে ঢেকে আছে পুরো পৃথিবীটা। যেদিকে তাকাচ্ছি শুধুই আবছা আলোয় অন্ধকার দেখতে পারছি। স্কুল ছুটি হয়ে গেছে। স্কুলের বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা করছি আমি আর ঝিমি। ভাবছি কখন বৃষ্টি থামবে। এমন সময় খেয়াল করলাম দূর থেকে পরিচিত কেউ ছুটে আসছে আমাদের দিকে। যার এক হাতে একটা ছাতা আর অন্য হাতের ছাতাটা মাথার উপরে ধরে আছেন। মানুষটা সামনে এসে দাঁড়িয়ে ছাতা তুলে মুখ উঁচু করলেন। তখন দেখতে পেলাম ওনার মুখটা। ঝিমির হাতে একটা ছাতা ধরিয়ে দিয়ে বললেন গাড়িতে গিয়ে বসতে। ব্যাস ঝিমিকে আর পাইকে। ছাতা খুলেই গাড়ির দিকে এগোতে লাগলো সে। পেছনে থেকে যে ওকে ডাকবো আমি তারও কোনো উপায় নেই। উনি আমার মুখটা চেপে ধরে আছেন। খানিকটা দূরে ঝিমি চলে গেলে মুখটা ছাড়লেন আমার। আমি জোরে জোরে কয়েক সেকেন্ড শ্বাস নিয়ে নিলাম। তাকিয়ে দেখলাম অন্ধকারে মিলিয়ে গেছে ঝিমি। আবছা আলোয় নাক ফুলিয়ে তাকিয়ে আছি উনার মুখের দিকে আমি। উনি এক হাতে ছাতা মেলে অন্য হাতে হুট করে আমার কোমরটা চেপে ধরলেন। নিজের কোমরে আচমকা উনার হাত পড়ায় কেঁপে উঠলাম আমি। অহেতুক চেষ্টা করলাম হাত ছাড়াবার, কিন্তু পারলাম না। উনি আমায় দিলেন এক ধমক। আমি কেঁপে উঠলে ছাতাটা ফেলে দিয়ে কোলে তুলে নিলেন আমায়। চোখ রাঙিয়ে বললেন, ইচ্ছে তো করছে এভাবেই তোকে নিয়ে যায়, কিন্তু ভিজলে যে তুই অসুস্থ হয়ে পড়বি। কথাটা শুনে উনার মুখের দিক থেকে অন্যদিকে মুখটা ঘুরিয়ে নিলাম আমি। বুঝতে চেষ্টা করলাম হঠাৎ কি হয়েছে উনার। এরই মধ্যে উনি আমার কপালে ঠোঁটের আলতো পরশ ছুঁয়ে দিলেন। আমাকে কেঁপে উঠতে দেখে মুচকি হেসে নামালেন নিজের কোল থেকে। ছাতা উঠিয়ে আমাকে কাছে টেনে নিয়ে বললেন, চল এবার। আমি সরে আসলাম উনাকে ঠেলে কিছুটা দূরে। উনার মুখের দিকে না তাকিয়েই বললাম আমি, এইভাবে যাওয়া যায় না। আপনি বরং আরেকটা ছাতা নিয়ে আসুন। উনি ভ্রু কুঁচকে তাকালেন আমার দিকে। নাক ফুলিয়ে বললেন, আরেকটা ছাতার কি দরকার? তুই আসবি নাকি তোকে উঠিয়ে নিয়ে যাব আমি? আমি কিছু বললাম না। দাঁত দিয়ে হাতের নখ কামড়ে দাঁড়িয়ে রইলাম। কিছু একটা ভেবে ঝট করে বলে উঠলাম, এমন বর্ষণে দুজন একসাথে গেলে একটা ছাতায় অর্ধেক অর্ধেক ভিজে যাব আমরা। জানেনই তো আমি একটু ভিজলেই সর্দি জ্বর হয়। তাই বলছিলাম আপনি গিয়ে গাড়ি থেকে ঝিমির ছাতাটা নিয়ে আসুন, নয়তো আমি গিয়ে ছাতাটা নিয়ে আসি। উনি কিছুক্ষণ নিশ্চুপ থেকে মুখটা মলিন করে বললেন, ঠিক আছে, আমি যাচ্ছি। কথাটা বলেই এক ছুটে চলে গেলেন গাড়ির কাছে।
ওনার গাড়ির সামনে আরেকটা গাড়ি এসে দাঁড়ালো দেখতে পেলাম। দূর থেকে স্পষ্ট কিছু বুঝতেও পারছি না। গাড়ি থেকে নেমে ধীরে ধীরে কেউ আমার দিকে এগিয়ে আসছে বোঝা যাচ্ছে, কিন্তু কে সে? ছাতার জন্য মুখটা তো দেখতে পারছি না। যখন সে আমার সামনে এসে দাঁড়ালেন ছাতা সরিয়ে মুখ তুললে বুঝতে পারলাম এটা আবির। আবির আমার দিকে তাকিয়ে আছেন এক অপলক দৃষ্টিতে। আমাকে ডেকে বললেন সে, চলে এসো মায়া, আমি তোমাকে পৌঁছে দেব বাড়িতে। আমি চোখ তুলে তাকিয়ে দেখলাম আবিরের পেছনে উনি দাঁড়িয়ে আছেন, উনার হাতে আরেকটা ছাতা। আমি এক প্রকার ইচ্ছা না থাকা সত্ত্বেও আবিরের ছাতার নিচে চলে আসলাম। আবিরের হাতে হাত রেখে ছাতাটা শক্ত করে ধরে বললাম, চলুন। আবির মুচকি হেসে ঘুরলেন আর চোখের সামনে উনাকে দেখতে পেয়ে অবাক হলেন। কিছুক্ষণ চুপ থেকে মুখে হাসি টেনে বললেন, এ কি মেঘ, তুমি মায়াকে নিতে এসেছো? অফিসে তো কোমরে ব্যথার কথা বলে ছুটি নিয়ে আসলে। তা তোমার কোমরের ব্যথাটা কি এখন কমেছে? উনি মনে হয় কথাটার উত্তর দিতে সংকোচ বোধ করলেন। উল্টো আবিরের উপরে প্রশ্ন ছুড়ে বললেন, আপনি এখানে কি করছেন স্যার? আবির কিছু না ভেবেই আমার কাঁধে হাত রাখলেন। হেসে উঠে বললেন, মায়াকে নিতে এসেছি আমি। কিছুদিন পরেই তো আমাদের বিয়ে। ওর পছন্দ অপছন্দ সবকিছু জানতে হবে তো আমার, তাই না? ভাবছি প্রতিদিন ওকে নিতে আসবো। সেই সুযোগে ওর সাথে একটু সময় কাটানো যাবে। আবির কথা বলছে আর ওনার চোখ দুটো লাল হয়ে আছে। উনি কিছু বলতে যাবেন আবিরকে, তার আগেই আমি আবিরের হাত টেনে ধরে বললাম, ভিজে যাচ্ছি, চলুন। ঘন্টা 2 পরে বাড়িতে ফিরলাম আমি। আবিরের সাথে না চাইতেও কিছুটা সময় কাটিয়েছি। আমার পছন্দ অপছন্দ সব আবিরকে বলেছি, আবিরের থেকে শুনেছি। যদিও দূরে কোথাও যাওয়া হয়নি আমাদের, তবে গাড়িতে বসেই কোনো এক পছন্দের জায়গায় দুজন দুজনের ভালো লাগা খারাপ লাগার খবর নিয়েছি। জানি আবিরকে ভালোবাসতে পারবো না, তবুও বিয়ে যে ওকেই করতে হবে আমার। ভালোবাসলে যে তার সাথে থাকতে হবে তা তো নয়, তবে চেষ্টা করতে হবে সবটা মানিয়ে নেওয়ার। বাড়িতে ফিরে যখন আমি রুমে ঢুকতে গেলাম কাকিমার চিৎকার চেঁচামেচির আওয়াজ এলো আমার কানে। কাকিমা চিৎকার করতে করতে বললেন, আবিরের সাথে মায়ের বিয়ে হবে না, কিছুতেই হতে দেব না আমি। কণ্ঠটা মেঘের রুমের থেকেই আসছে। আমি একটু এগিয়ে গিয়ে রুমের দরজার কাছে দাঁড়িয়ে দেখতে পেলাম উনি ফ্লোরে বসে আছেন কাকিমার দিকে তাকিয়ে। কাকিমা আর কিছু বলার আগেই উনি উঠে দাঁড়ালেন। কাকিমাকে ধরে ঝাঁকিয়ে বললেন, মিথ্যা কেন বলেছিলে আমাকে মা? কাকিমা এক ঝাটকায় ওনার হাত ছাড়িয়ে নিয়ে বললেন, কোনো মিথ্যা বলিনি। মায়ের সাথে আমি তোরই বিয়ে দেব দেখিস। একটা কথা বল, তুই কি মায়াকে বিয়ে করতে চাস না? এত এত সম্পত্তি, বুঝতে পারছিস? সব হাতছাড়া হয়ে যাবে অন্য কোথাও বিয়ে হলে। ওহ, শুধু সম্পত্তির জন্য তুমি মায়াকে আমার সাথে বিয়ে দিতে চাও? হ্যাঁ তো। তুই তো আর কাউকে ভালোবাসিস না, তাহলে এত অসুবিধা কিসের মায়াকে বিয়ে করতে? উনি হেসে উঠলেন। হাসতে হাসতে থেমে গিয়ে বললেন, বাসি মা, একজনকে বাসি। আর চোখে আমাকে দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে ডাকলেন উনি। আমি ভেতরে আসতেই আমার মাথায় হাত রেখে বলে উঠলেন, আমি একজনকে ভালোবাসি আর তার নাম মলি। আমার অফিসেই একসাথে কাজ করি আমরা। বিয়ে করলে আমি আমার ভালোবাসাকেই করব, ঠিক যেমন মায়া তার ভালোবাসা আবিরকে বিয়ে করবে। একটা কাজ করি, মায়ের আগে আমি বিয়েটা সেরে নিই। ওর বিয়েতে অনেক মজা হবে। কি বলিস মায়া? আমি মুখটা তুলে তাকালাম ওনার দিকে। ওনার মুখে মলি নামটা শুনেই ইচ্ছে করছে গলাটা টিপে ধরতে।
প্রচন্ড রাগ হচ্ছে আমার। এই মলি নামের মেয়েটার সাথে তো উনি মাঝরাতে রোজ কথা বলেন। মাঝরাতে উনার রুমের সামনে আসলে এই নামটাই তো উনার কণ্ঠস্বরে শুনতে পাই। উনার ফোনটাও ভেঙে ফেলেছি এই মেয়েটার সাথে যেন আর কোনো কথা না বলতে পারে তার জন্য। সেই মেয়েকে বিয়ে করবেন উনি? সেই মেয়েকে? আমার হাত ঝাঁকিয়ে বলে উঠলেন উনি। কি হলো, চুপ হয়ে আছিস কেন? ঠোঁটের কোণে জোর করে হাসি টেনে বললাম আমি। করে ফেলুন বিয়ে। কথাটা বলার পর উনার মুখে খুশির ঝলক দেখতে পেলাম, কিন্তু কাকিমার চোখে চিন্তার ছাপ। কাকিমার দিকে তাকিয়ে বললেন উনি, আরে মা, আবিরের বোন মলি। অফিসে মলি আমার সিনিয়র, আর আমি ওর অ্যাসিস্ট্যান্ট। কাজের শুরুতে মলি আমায় প্রপোজ করেছিল, কিন্তু আমি পাত্তা দিতাম না মলিকে। মেয়েটা অনেক ভালোবাসে আমায়। এখন বুঝতে পারলাম ওর ভালোবাসাটা। অনেক কষ্ট দিয়েছি ওকে। এবার নিজের ভুল শুধরে নেব। ওকে বিয়ে করে আমার ভালোবাসাটা দেখাবো। কাকিমা মুহূর্তে খুশি হয়ে গেলেন। গদগদ স্বর টেনে বললেন, সত্যি বলছিস বাবা মলি আবিরের বোন? কই, আগে কখনো তো শুনিনি আবিরের বোন আছে। আর আবিরের বোন মানে তো ওদের অনেক অনেক সম্পত্তি। মন ভরে গেল তোর কথা শুনে। আচ্ছা, তুই মলিকেই বিয়ে কর। আমি গিয়ে ঝিমিকে জানিয়ে আসি সুখবরটা। কাকিমা মুহূর্তে খুশি হয়ে গেলেন। গদগদ স্বর টেনে বললেন, সত্যি বলছিস বাবা মলি আবিরের বোন? কই, আগে কখনো তো শুনিনি আবিরের বোন আছে। আর আবিরের বোন মানে তো ওদের অনেক অনেক সম্পত্তি। মন ভরে গেল তোর কথা শুনে। আচ্ছা, তুই মলিকেই বিয়ে কর। আমি গিয়ে ঝিমিকে জানিয়ে আসি সুখবরটা। কাকিমা খুশিতে নাচতে নাচতে রুম থেকে বেরিয়ে গেলেন। আমি উনার দিকে তাকালাম। উনি হাসছেন। আমি নিজের ভেতরের রাগটা আর ধরে রাখতে পারলাম না। উনার শার্টের কলারটা চেপে ধরলাম। উনাকে ঠেলে বিছানায় ফেলে দিয়ে বুকে ইচ্ছামতো কিল বসাতে লাগলাম। উনি চুপ হয়ে আছেন, আমার হাত ধরে থামাচ্ছেন না। যখন আমার থেকে নিজের মুখটা ঘুরিয়ে নিলেন তখন উনাকে ছেড়ে দিয়ে উঠে বসলাম আমি। কিছুক্ষণ চুপ থেকে আমি প্রথম জিজ্ঞাসা করলাম, সত্যি কি আপনি মলিকে বিয়ে করবেন? উনি শুয়ে থেকে চোখ বন্ধ করে উত্তর দিলেন, হ্যাঁ, মলিকেই করব। আমার ভালোবাসা মলিকেই বিয়ে করব আমি। আমি আর চোখে উনার মুখের দিকে তাকিয়ে বললাম, সত্যি কি মলি আপনার ভালোবাসা? হ্যাঁ বোন। বোন? এখন আমি আপনার বোন হয়ে গেলাম? হ্যাঁ, কাকাতো বোন। আমি কিছুক্ষণ চোখটা বন্ধ করে রইলাম। হুট করে উনার মুখে মলি নামটা শুনে চোখ খুললাম। তাকিয়ে দেখলাম উনি ফোনে কথা বলছে মলির সাথে। ফোন কিনে নিয়েছেন? কোনো উত্তর দিলেন না। টানা 1 ঘন্টা প্রেম আলাপ করলেন আমার পাশে বসে উনি মলির সাথে। কথা শেষ হলে উঠে গিয়ে একটা ফোন এনে আমার সামনে রেখে বললেন, তোর ফোন ভেঙেছিলাম না, এটা তোর জন্য। আবিরের সাথে কথা বলিস। আমি ফোনটা দূরে ঠেলে দিয়ে বললাম, লাগবে না আমার। আমি আপনার ফোন ভেঙেছি, আপনি আমারটা ভেঙেছেন শোধবোধ। উনি হেসে উঠলেন। আমি উঠে চলে আসার জন্য পা বাড়ালাম। অমনি পিছন থেকে আমার হাতটা টেনে ধরলেন উনি। আমি হাত ছাড়ানোর চেষ্টা করলে আমাকে টেনে বিছানায় ফেলে আমার হাত দুটো বিছানার সাথে চেপে ধরে মুখের সামনে মুখটা এনে বললেন, তুই আবিরকে বিয়ে করছিস আর আমি ওর বোন মলিকে শোধবোধ। কথাটা শুনে আমি ডুকরে কেঁদে উঠলাম। কাঁদতে কাঁদতে বললাম, আমি আবিরকেই বিয়ে করব। উনি আমার নাকে নাক ঘেঁষে বললেন, আর আমি মলিকে। আমি উনাকে জোরে এক ধাক্কায় দূরে ঠেলে দিয়ে রুম থেকে ছুটে বেরিয়ে আসলাম। ঘড়ির কাঁটায় রাত 3টা ছুঁই ছুঁই। জানালার কোণ ঘেঁষে দাঁড়িয়ে আছি আমি।
দমকা বাতাস, নির্জলতার আভাস, ফোঁটা ফোঁটা বৃষ্টির টুকটাক শব্দ। এভাবেই নির্ঘুম রাতটা কেটে গেল আমার। সকালে খুব ভোর হতেই সেজেগুজে রুম থেকে বের হলেন কাকিমা। আজ শুক্রবার, তাই সবার বন্ধের দিন। ঝিমিও ঘুমাচ্ছে আপন মনে আজ। কাকিমা এসে ঝিমিকে চিৎকার করে ডেকে তুললেন। ঝিমিকে রেডি হতে বললেন ভাইয়ের জন্য মেয়ে দেখতে যাবে বলে। মেঘ ঘুম থেকে উঠে আলসেমি কাটিয়ে উঠে তাকালে চোখের সামনে মায়ের মুখটা দেখতে পেলেন। মা তাকে গদগদ স্বরে আদুরে গলায় বললেন, বাবারে শুভ কাজে দেরি করতে নেই, তাড়াতাড়ি রেডি হয়ে নে। কাকিমার কথা শুনে যেন উনি আকাশ থেকে পড়লেন। হাই তুলে মুখে হাত টিপে তাকিয়ে আছেন নিজের মায়ের দিকে। মায়ের ভাবসাব কিছু যেন ভালো ঠেকেছে না তার। বিস্ময় নিয়ে মায়ের দিকে তাকিয়ে আস্তে করে বললেন উনি, কোথায় যাব মা? কাকিমা উনার পাশে এসে বসে পিঠে হাত বুলিয়ে বললেন, বৌমাকে দেখতে। রুমের বাইরে দাঁড়িয়ে আমি দুজনের কথা শ্রবণ করছি। উনি আমাকে দেখতে পেয়ে বললেন, এ কি মায়া, বাইরে কেন দাঁড়িয়ে আছিস, ভেতরে আয়। আমি ধীরে ধীরে উনার রুমের ভেতরে আসলাম। উনার সামনে এসে দাঁড়ালে আমার হাতটা টেনে বসিয়ে দিলেন বিছানায়। আমার গাল টেনে বললেন, তুই যাবি আমাদের সাথে? মলিকে দেখে আসবি, সাথে আবিরের সাথেও দেখা হবে। ভালো হলো না? একসাথে দুইটা কাজ সেরে নিতে পারবি। জানিস মলির মতন মেয়ে হাজারে একটা হয়, যে কখনো কাউকে কষ্ট দিতে পারে না, কারো মনও ভাঙতে পারে। এমনকি তুই যদি ওর মনে কষ্ট দিস তবু তোর প্রতি ওর হৃদয়ে একটুখানিকও অভিযোগ থাকবে না। এমন মেয়েকে জীবন সঙ্গিনী রূপে জনই বা পাই বল? ভালো হয়েছে না ও আমার জীবনে এসেছে। না হলে। এটুকু বলে আমার চোখের দিকে তাকিয়ে আছে উনি। আমি নিজের চোখ দুটো নিচের দিকে নামিয়ে নিলাম। ওনার দিকে তাকানোর মতো মুখ নেই আমার। নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে আজ আমার। কাকিমা রুম থেকে বেরিয়ে গেলে আমিও উঠে দাঁড়ালাম। বাইরে যাবার জন্য পা বাড়াতেই পেছনের থেকে আমার পেট জড়িয়ে ধরলেন উনি। আমি একদম স্তব্ধ হয়ে আছি। হঠাৎ ওনার এমন আচরণ আমি আশা করিনি। ছাড়ুন আমায়। কথাটা বলতেই আমাকে টেনে নিজের কোলের উপরে বসিয়ে দিলেন উনি। আমার কাঁধ থেকে চুল সরিয়ে ঘাড়ে থুতনিটা রেখে বললেন, ছেড়ে তো দিবই। এতদিন তো তুই আমার সাথে নাটক করেছিলি, ভালোবাসার নাটক। এই নাটকটা দেখিয়ে তো আমার মনে জায়গা করে নিয়েছিলি তুই। আজ যখন আমি নিজের ভালোটা বুঝে নিতে চাচ্ছি তখনও তুই খুশি হচ্ছিস না। একটা কথা বলতো মায়া, আমার থেকে তুই দূরে যেতে চাস, আবিরকে বিয়ে করতে চাস, তাহলে বারবার আমার রুমের আশেপাশে কি করতে আসছিস? আমি কোনই দিয়ে ঠেলে ওনাকে সরিয়ে দিলাম। ওনার দিকে ঘুরে তাকিয়ে বুকে ধাক্কা দিতে লাগলাম আর বললাম, আমি ভালো না, আমি খারাপ, খুব স্বার্থপর আমি। আমার যা ইচ্ছে আমি তাই করব। কোনো মেয়ের মতো হবার প্রয়োজন নেই আমার। জানেন আবির কখনো আমায় কষ্ট দেয়নি, এমন কিছু করেনি যাতে আমি কষ্ট পাই। ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রেখে মাত্র 5 মিনিটের জন্য দেখা করেছি। কখনো অভিযোগ করেনি আমায়। 10 বার কল করলে একবার রিসিভ করেছি, কখনো রেগে কথা বলেনি আমার সাথে। আবিরের মতো ছেলেই হয় না। ওকে বিয়ে করা সত্যি ভাগ্যের ব্যাপার। অনেক ভালোবাসবে, আদর করবে। আপনার মতো এভাবে কষ্ট দেবে না আমায়। কথাগুলো শুনে এক ধাক্কায় নিচে ফেলে দিলেন আমাকে উনি। রাগী দৃষ্টিতে তাকিয়ে বললেন আমায়, বেরিয়ে যা আমার রুম থেকে। আমি উনার দিকে তাকিয়ে রইলাম। উনি ধমকানো স্বরে আবার বললেন, কথা কানে যায় না তোর? উঠে এসে আমাকে টেনে তুলে রুম থেকে বের করে দিলেন।
দরজার কাছে এনে ধাক্কা দেওয়ার পর বললেন, যতদিন না মলির সাথে আমার বিয়েটা হচ্ছে তুই আমার আশেপাশেও আসবি না। দেখতে চাই না তোর মুখটা আমি। কথাটা বলে মুখের সামনে শব্দ করে দরজাটা লাগিয়ে দিলেন উনি। আমি চোখ মুছে নিজের রুমের দিকে ছুটতে লাগলাম। হঠাৎ ঝিমি এসে আমার সামনে দাঁড়ালে আমি ভূত দেখার মতো ভয় পেয়ে কেঁপে উঠতেই আমার দিকে প্রশ্নসূচক ভঙ্গিতে তাকিয়ে রইল। আমি কি বলবো বুঝতে পারছি না। আমি বুঝতে পারলাম ঝিমি কিছুটা আঁচ করতে পেরেছে। ওকে কিছু না বলে পাশ কাটিয়ে চলে আসলাম আমি। রুমে এসে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিলাম। ঝিমি আমাকে অনেকবার ডাকলো কিন্তু আমি দরজা খুললাম না। নিজেই ভেবে নিলাম আর কখনো উনার সাথে কথা বলবো না। উনার সামনেও যাব না কখনো। কি আছে এই ভালোবাসায়? কিছুই না, শুধু অপমান আর কষ্ট ছাড়া। সবকিছু এলোমেলো হয়ে গেছে। চাইলেও আর কিছু ঠিক হবার সম্ভব নয়। আবির আমাকে ভালোবাসে, মলি উনাকে ভালোবাসে। আমরা নিজেরাই দিক থেকে সরে এসেছি। এই পিছুটান, মায়া এগুলো একদিন ঠিক চাপা পড়ে যাবে ভেতরের থেকে। তাই আমাদের সরে আসাই উত্তম। সব ভালোবাসা তো পূর্ণতা পায় না। আমরা না হয় অল্প কিছু মানুষের পাল্লাটা ভারী করি। সকাল গড়িয়ে দুপুর হতে চলল, এখনো আমি নিশ্চুপ হয়ে রুমের মধ্যে বন্ধ দরজার আড়ালে বসে রইলাম। কেউ এসে আমাকে ডাকলো শুনতে পেয়ে নড়ে উঠতেই কাকিমার গলার কণ্ঠস্বর। কাকিমা আমাকে ডাকছে আর 1 সপ্তাহ পর উনার আর মলির বিয়ে ঠিক করে এসেছে বলে। অবশ্য আমি জানতাম কাকিমা আজই বিয়েটা ঠিক করে আসবে। ভদ্রতা বজায় রাখতে দরজাটা খুললাম আমি। কাকিমা আমার মুখের মধ্যে ঠেসে ঠেসে দুটো মিষ্টি ভরে দিলেন। আমাকে জড়িয়ে ধরে গাল টেনে বললেন, মলি যদি এবাড়ির বউ হয় তাহলে তো তোর ননদ হবে মলি, তাই না? আচ্ছা মা, কখনো বলিস না ও বাড়ি গিয়ে আমার দুর্নাম। বুঝতেই তো পারছিস শাশুড়ি বলে কথা। আমার মান সম্মান থাকবে না। ছোট হয়ে যাব ওদের কাছে আমি। কথাটা বলে আমার কপালে চুমু দিয়ে মিষ্টির প্যাকেটটা আমার হাতের উপরে রেখে যত ইচ্ছা তত মিষ্টি খেতে বলে চলে গেলেন কাকিমা। আমি 2 মিনিট হা হয়ে তাকিয়ে আছি কাকিমার ব্যবহারে এত পরিবর্তন দেখে। তার চেয়েও বেশি ভালো লাগছে বাবা মা চলে যাবার পর আজ প্রথমবার কাকিমা আমার সাথে এত আদরে গলায় কথা বললেন। খুশিতে আমার চোখের পানি বাঁধ মানল না। আমাকে বাড়িতে এখন আর কোনো কাজই করতে দেয় না কাকিমা। সারাদিন একান্তে থাকি। মনের ভেতরটা ভার হয়ে আছে। উনিও আমার সাথে দেখা করেন না। ফোনটা ভেঙে যাওয়ার পর থেকে আবিরের সাথে আর কথা হয় না। যার জন্য আবির আসে আমার সাথে দেখা করতে। কেন জানি আবিরকে মন খুলে কিছু বলতে পারি না আমি। আবির একা একাই কথা বলে, আমি শুধু শুনি। ধীরে ধীরে বিয়ের দিন যত আগাচ্ছে তত যেন বেশি ভেঙে পড়ছি আমি। আবির আমার সাথে কথা বললে বুঝতে পারতো কিন্তু সমস্যাটা খুঁজে পেত না। আমি নিজেই আবিরকে বললাম সাহস করে কথাটা। আবির, মলি আপনার ছোট বোন না? আপনি যদি মলির আগে বিয়ে করেন তাহলে ক্ষতি কিসের? মলির তো বিয়ে হবেই, আমি চাই আপনার বিয়েটা মলির আগে হোক যেন আমি নিজের ননদের বিয়েতে আনন্দ করতে পারি। আমার মুখে কথাটা শুনে আবির বিস্ময় নিয়ে তাকালেন। প্রথমে মনে হয়েছিল হয়তো ভুল কিছু বলে ফেলেছি, কিন্তু পরে বুঝতে পারলাম আবির আমার কথায় অনেক বেশি খুশি হয়েছে। আমাকে কিছু না বলে পরের দিন আবির ওর বাবা মাকে নিয়ে আসলেন। বিয়ের কথা কাকিমাকে বললে আর না করতে পারেনি সে। কাকিমা নিজের হাতেই সব আয়োজন করেছে। জানি না কথাটা উনি শোনার পর কতটা রিয়েক্ট করেছেন, কারণ আমরা এখন আর দুজনের সামনে আসি না। গায়ে হলুদের পর্ব শেষ, সন্ধ্যার পর বিয়ে। খুব কান্না পাচ্ছে আমার এবার। এত রাগ, এত ঘৃণা একটা মানুষ কিভাবে করতে পারে যে একবার আমার সামনেও আসলেন না।
অনেক কেঁদেছিলাম, কেউ হয়তো বুঝিনি আমার কান্নার কারণটা। ঝিমিকেও বলেছি একবার তোর ভাইয়াকে ডেকে দিবি, আমি কিছু বলতে চাই। কিন্তু ঝিমিও কোনো গুরুত্ব দেয়নি আমার কথায়। কোনোমতে বিয়েটা শেষ হতেই বিদায়ের সময় আমার চোখ দুটো ঘুরে ঘুরে সেই মানুষটাকেই খুঁজছিল। তার কোনো দেখা পেলাম না। গাড়িতে উঠলে জানালার পাশে মুখটা ঘুরিয়ে বসে আসে আবির। নতুন জীবন শুরু করতে চলেছি, তাই আর আবিরের থেকে কিছু লুকাতে পারলাম না। আমি আবিরকে নিচু দৃষ্টিতে বললাম, আমি জানি আবির আপনি আমাকে ভালোবাসেন। আমি এটাও জানি এখন আমি যেটা বলবো সেটা শোনার পর আমার উপর আপনি রাগ করবেন। তবুও বলবো, আমাকে যে বলতে হবে। আমি আপনাকে কখনো ভালোবাসিনি। এক প্রকার জেদ দেখিয়ে বিয়েটা করেছি। আমি অন্য কাউকে ভালোবাসি, আর সে হলো মেঘ। এটুকু বলতেই গাড়ির জানালার গ্লাস থেকে চোখ সরিয়ে নিয়ে আমার দু বাহু শক্ত করে চেপে ধরলেন। ভয়ে আমি চোখ দুটো বন্ধ করে নিলাম। হঠাৎ আমার ঠোঁটে কারো ঠোঁটের আলতো ছোঁয়া পড়তে চোখ খুললাম। ধাক্কা দিয়ে চিৎকার করে বললাম, আমার উপর জোর খাটাতে পারবেন না আপনি আবির। সঙ্গে সঙ্গে আমার গালে পড়ল এক চড়। চোখ তুলে তাকালে দেখলাম উনি। আমার মুখটা বন্ধ হয়ে আছে। কিচ্ছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না আমি। এবার উনি আবার আমার ঠোঁটে ঠোঁট মিলাতে গেলে আমি হাত রাখলাম উনার মুখের সামনে। কেঁদে উঠে বললাম, আমি এখন আবিরের বউ। উনি আবার হাত উঁচু করলেন আমাকে চড় মারবার জন্য। আমি ভয়ে চোখ বন্ধ করে নিলে বললেন উনি, তোর বিয়ে আবিরের সাথে না আমার সাথে হয়েছে। আমি চোখ খুলে উনার শেরওয়ানি টেনে বললাম, কি বলছেন? উনি আমার হাত সরিয়ে শেরওয়ানি ঝেড়ে বললেন, ফাট্টো। আমি কেঁপে উঠে চুপ করে বসলে উনি আবার আমাকে ঘুরিয়ে নিয়ে ঠোঁটে ঠোঁট মিলালেন। কিছুক্ষণ পর ঠোঁট ছেড়ে দিয়ে বললেন, কেমন মেয়েরে তুই? ভাবলি কি করে আমি অন্য কাউকে ভালোবাসবো? এই 6টা দিনে আমি তোকে একবারের জন্য দেখা দিইনি। কিন্তু তুই কিভাবে পারলি আমার সামনে না এসে থাকতে? আমি মুখে হাত রেখে চুপ হয়ে আছি। উনি আমাকে ঝাঁকিয়ে বললেন, কথার উত্তর দে, না হলে মারবো আরেক চড়। রাগী দৃষ্টিতে তাকিয়ে রইলেন উনি। ওনাকে কিছু বললাম না আমি। রাগ শান্ত করার উপায় খুঁজতে লাগলাম। কিছু একটা ভেবে হুট করে উনার শেরওয়ানি কলারটা টেনে ধরে নাকে নাক ছোঁয়ালাম। উনি ভ্রু কুঁচকে তাকালেন। গালে কপালে আর থুতনিতে কিস করলাম। এটা করার পর উনি আমার কোমরটা চেপে ধরলেন। এমন সময় গাড়িটা এসে থামলো এয়ারপোর্টের সামনে। গাড়িতে ঝাঁকুনি খেয়ে আমি পড়লাম উনার বুকে। উনি আমাকে ঠেলে সরিয়ে হাত ধরে উঠিয়ে বাইরে নিয়ে আসলেন। আমাকে নিয়ে দৌড়াতে লাগলেন আর কোনো একজনকে খুঁজলেন। অবশেষে তার দেখা মিলল। লাগেজ হাতে দাঁড়িয়ে আছে একটি মেয়ে, পরনে বিয়ের পোশাক। উনি আমায় নিয়ে ছুটে গিয়ে মেয়েটার সামনে দাঁড় করালেন। আমাকে দেখিয়ে বললেন, এটা মায়া, যার কথা বলেছিলাম তোমাকে। মেয়েটা মুচকি হেসে বললেন, ওহ, তাহলে এই সেই মেয়ে? বাহ, খুব মিষ্টি দেখতে তো। আমি অবাক চোখে তাকিয়ে রইলাম মেয়েটার দিকে। মেয়েটা আমাকে জড়িয়ে ধরে কানের কাছে ফিসফিসায় বললেন, আমি মলি, আবিরের কাজিন বউ বলতে পারো। পেছনের থেকে আবির এসে দাঁড়িয়ে মেয়েটাকে ডাকছে। আবিরকে দেখে আমি চিন্তায় পড়ে গেলাম। আবির এগিয়ে এসে আমার সামনে দাঁড়িয়ে বললেন, কি খুশি হয়েছ? এটা সত্যি, তোমাকে আমি ভালোবাসি, কিন্তু তোমার খুশির থেকে বেশি না। সেদিন যখন তোমার কাকিমা ঝিমি আর আবির মলিকে দেখতে আসে, তখন ঝিমি আমাকে আলাদাভাবে ডেকে তোমাদের সম্পর্কটার কথা বলে, আর মলি বলে ও আমাকে ভালোবাসে। আমার খুশির জন্য কখনো বলেনি। তোমার মতন মলিরও বাবা মা নেই, আমাদের সাথে বড় হয়েছে।
শুধু আমাকে ভালো রাখবে বলে তোমার আমার বিয়েতে খুশি হবার অভিনয় করত। কখনো আমাকে বুঝতে দেয়নি। যেদিন ও জানতে পারলো মেঘের সাথে তোমার ভালোবাসার কথা, সেদিন ও চিন্তা করলো আমার ভালোবাসার চেয়ে দুজন ভালোবাসার মানুষকে এক করাটা বেশি প্রয়োজন। তাই মেঘকে এই প্ল্যানটা দেয় মলি। মেঘ অফিসে মলির অ্যাসিস্ট্যান্ট ছিল, খুব ভালো বন্ধুও ছিল বলতে পারো। সেই প্রেক্ষিতে দুজন দুজনের মনের সব কথা শেয়ার করত। আমি সবটা শুনে ভেবে দেখলাম আমারও কিছু করা উচিত তোমাদের জন্য। তাই তোমার কাকিমাকে বোঝালাম আর আমাদের প্ল্যানে শামিল করলাম। এখন বুঝি জানো, কাউকে ভালোবাসার থেকে ভালোবাসা পাওয়াটা অনেক বড় ব্যাপার, যেটা সবাই পায় না। তোমাকে পেলে হয়তো ভালোবাসাটা পেতাম না, তবে মলিকে পেয়ে ভালোবাসাটা পেয়েছি। এই তো আর কি লাগে। আমি কিছুক্ষণ নীরব থেকে আবিরের কাছে জানতে চাইলাম, আপনারা দুজন কোথায় যাচ্ছেন? আজই তো বিয়ে করলেন। আবির মুচকি হেসে বললেন, আমায় দুজন না, চারজন। আমরা চারজন হানিমুনে যাচ্ছি। আজ বিয়ের ছুটি গেল, কিছুদিন পর হানিমুনের ছুটি হবে। এভাবে চললে অফিসের কাজের ক্ষতি হবে। তাই ভাবলাম এক ছুটিতেই সবটা করে নিও, তারপর বাড়ি ফিরে রিল্যাক্সে কাজ করা যাবে। কি বলো মেঘ? উনি মুচকি হেসে হ্যাঁ বলে আমাকে কোলে তুলে নিলেন আর আবির মলিকে। সমাপ্ত।